খলিল যতক্ষণ ওই, তাকে তো একটা বড় রিওয়ার্ড দিয়েছে আমেরিকানরা এইসব বদমাইশি করার জন্য। তো ইউএন জেনারেল অ্যাসেম্বলি, তার মধ্যে একটা হরিদাস পাল হঠাৎ ইউএন জেনারেল অ্যাসেম্বলি চেয়ারপারসন, আমেরিকানরা এগুলি রিওয়ার্ড করে আর কি। উনি ওখানে যতক্ষণ না যাচ্ছেন নতুন কোনো মানে পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশের স্বার্থ দেখবে। আমাদের প্রবলেমটা হচ্ছে কি, ইন্ডিয়া হ্যাজ নো প্রবলেম উইথ এ ফরেন বাংলাদেশ ফরেন মিনিস্টার হু উইল টেক কেয়ার অফ দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ দেখবে এরকম কোনো প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নিয়ে তো ভারতের সমস্যা না। ভারতের সমস্যা হচ্ছে বাংলাদেশে বসে থেকে সে যদি আমেরিকার লাইনকে অগ্রাধিকার দেয়। এখন মূলত গন্ডগোলটা কোথায়, কিছুতেই তারেক রহমান যাতে ব্রিক্স এর যে সামিট, যেখানে অন্তর্ভুক্তির জন্য একসময় বাংলাদেশের তরফ থেকে দাবি উঠেছিল শেখ হাসিনা থাকতে, তারেক নিজেও বোধহয় বাংলাদেশ যাতে ব্রিক্স এর সদস্য হয়, উনি চীনে গেছিলেন, ব্রিক্স এর অন্যতম সদস্য চীন, ইটস দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ব্রিক্স এ। তো চাইনিজরাও চাইছে যে ব্রিক্স এর সম্মেলনে উনি আসুক, রাশিয়ানরাও চাইছে, ইন্ডিয়া চাইছে, সবাই চাইছে বাংলাদেশ হ্যাজ বিন অ্যান ইমার্জিং ইকোনমি। খলিল কিছুতে এটা হতে দেবে না, কারণ খলিলকে আমেরিকানরা এই টাস্ক দিয়ে রেখেছে, ইউর প্রাইম মিনিস্টার ওয়েন্ট টু চায়না, নাও হি শুড নট গো টু ব্রিক্স। ওকে আটকাও, যেন তেন প্রকরণ আটকাও, নাহলে আমরা ইয়া করিব তা করিব। আমেরিকানদের যেসব কাউবয় ডিপ্লোমেসি, ওরা তো মানে ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। হ্যাঁ, যেভাবে ভেনিজুয়েলাতে এটা করলো, তো ট্রাম্প যেটা ভেনিজুয়েলাতে করলো, তার সাথে ওই যে আপনাদের বাংলাদেশের সব সন্ত্রাসী আছে না, কালা জাহাঙ্গীর টাঙ্গির, ওই সব, এদের কি তফাৎ বলে? এরা তো বলে অমুকের সঙ্গে ভেজাল হয়েছে, হারামজাদারে আলগি দিয়ে নিয়ে আয় পর। তো ট্রাম্পও তো তাই আলগি দিয়েই নিয়ে আসলো, মাদুরোকে তুলে নিয়ে আসলো। হ্যাঁ, দ্যাট বাগার ইজ ইজ চ্যালেঞ্জিং আমেরিকা। তো যাই হোক, এখন খলিল সাহেব হচ্ছে আমেরিকানদের মেইন এজেন্ট, এবং খলিল সাহেব যতক্ষণ পররাষ্ট্রমন্ত্রী থাকবে, হি উইল মেক অল পসিবল এফোর্ট। যেটা বিএনপিতে কিন্তু অনেক সিনিয়র লিডারই চাইছে ভারতের সাথে রিলেশনটা রিসেট করা হোক, ফখরুল ইসলাম আলমগীর ইত্যাদি, এরকম অনেক নেতাই আছে। খলিল সাহেব সিঙ্গেল হ্যান্ডেডলি ইজ ট্রাইং বিকজ হি ইজ দ্য ফরেন মিনিস্টার। এবং তার মানে আপনার কথায় তো বোঝা যাচ্ছে যে আপনি এইটা মিন করছেন কিনা, রীতিমতো তারেক রহমান এখন এই আপাতত খলিলুর রহমানের কাছে জিম্মি হয়ে আছে, এমনটা বিষয় অনেকটা। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। কারণ তারেক রহমান একটা জিনিস জানে, উনি একটা ইনসিকিউরিটিতে ভোগেন। 17 বছর বাইরে উনি থেকেছেন, উনি আমাদের সাথে কথাবার্তা বলে দেশে ফিরে এসছেন। ওনার একটা সিকিউরিটি নিয়ে কনসাল্ট ছিল, আর্মি নিয়ে ওনার চিন্তার কারণ ছিল, কারণ এই আর্মি ওনাকে পিটিয়েছে এক সময় ওনার আম্মুর ক্ষমতা চলে যাওয়ার পরে। সব মিলিয়ে টিলিয়ে ওর একটা ধারণা যে ও যদি একদম আমেরিকাকে ডিফাই করে, তাহলে আমেরিকা আর্মিকে ইউজ করে কুটু করে ওকে আবার জেলে ফেলে ঢুকিয়ে দিতে পারে, এই ভয়টা তো আছেই। আর আমেরিকানরা সবখানে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ইউজ করে। তো খলিল ইউনুস দে উইল বি পার্ট অফ দ্য গেম। অলরেডি তারেক রহমান ইউনুসকে রাষ্ট্রপতি করতে রাজি না হয় আমেরিকানরা বেজা খেপেছে তার উপর। হ্যাঁ, কারণ ইউনুস হচ্ছে ওদের এজেন্ট নাম্বার 1 আর এজেন্ট নাম্বার 2 হচ্ছে খলিল। আর খলিলের আপনি কয়েকদিন ধরে দেখুন না, যে তারেক চীন থেকে ফিরে আসার পর থেকেই তাকে যখন যা প্রশ্ন করছে, জুলাই এর দিন প্রশ্ন করেছে, ও কি ভাষায় কথা বলছে, হ্যাঁ, তারপরে যে ভাষায় প্রেস নোট ফোট দেওয়া হচ্ছে, এটা তো কোনো কূটনৈতিক ভাষা না, মানে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অমুকে মাফিয়া তমুকে মাফিয়া। তো ও কত বড় আমেরিকানদের মাফিয়া, ওর বসরা, সেটা তো আমরা জানি। তো আমার এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমাদের ইন্টেলিজেন্সের যারা গিয়েছিল, দে ওয়ার ট্রাইং টু মেক অ্যান অ্যাসেসমেন্ট এন্ড দে হ্যাভ কাম টু দ্য কনক্লুশন, ইভেন দীনেশ ত্রিবেদী হ্যাজ কাম টু দ্য কনক্লুশন, যে তারেক রহমান ভারতের সাথে সুসম্পর্ক চায়, তার বডি ল্যাঙ্গুয়েজে সেটাই পরিষ্কার। হ্যাঁ, দীনেশ ত্রিবেদী এটা বলেছে বেরিয়ে, যে উনি সাধারণ মানুষের প্রতিনিধি, উনি সেভাবেই ব্যবহার করেন, ইজ এ ভেরি হাম্বল ম্যান। হাম্বল ম্যান পজিটিভ, হাম্বল ম্যান শুড বি ডিসাইসিভ। তারেক রহমান ইজ নট ডিসাইসিভ। ওনার একটা নানা রকম ইনসিকিউরিটি থেকে খলিল টলিলরা তাকে এমন প্রেশার দিয়েছে যে ও লাইন থেকে বেরোতে পারছে না। আর খলিল তো স্যাবোটেজ করছে, কারণ তারেক রহমান তো জানার আগেই সে ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এবং এটা করে গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, এবং প্রেসকে ব্রিফ ট্রিফ করে মানে পুরো টেম্পারেচারটা উনি চড়িয়ে দিচ্ছে। যখন ইন্ডিয়া নর্মালাইজ করে, ভারত সরকার এটাকে, আজকে তো ত্রিবেদী দেখা করলেন তারেক রহমানের সঙ্গে, এই পরিস্থিতিটা এই মুহূর্তে ভারত আসলে কিভাবে দেখছে, পর্যবেক্ষণটা কিভাবে করছে, তাদের প্রতিক্রিয়া কি হচ্ছে? যদি বারবার এরকম উস্কানিমূলক প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে দেখানো হয়, ভারত কি করবে? দেখুন ভারতের এখানে একটা
সাম রাখি না কুল রাখি সমস্যা, কেন ভারতের যে কোনো সরকারই তারা এমন কিছু করতে চায় না যাতে বাংলাদেশের সাধারণ মানুষের এটা ফেস করে। কারণ আমাদের একটা ক্লিয়ার অ্যাসেসমেন্ট আছে, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টও বটে, আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাসেসমেন্ট। কেন জানেন? যে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ার সাথে দুশ্মনী চায় না, এটা আমরা বিশ্বাস করি। ওই হুজুর টুজুরদের কথা ছেড়ে দিন, ওই টোকাই ফোকাই আছে আপনার এনসিপি টেনসিপি, ওদের কথা ছেড়ে দিন, কিন্তু বাংলাদেশের কমন পিপল যে ইন্ডিয়ার সাথে হস্টিলিটি চায় না, দুশ্মনী চায় না, তারা মনে করে যে আমার দেশে চিকিৎসা না করাতে পারলে আমার পক্ষে সব থেকে সহজ জিনিস কি ইন্ডিয়া থেকে চিকিৎসা করো। হ্যাঁ, শাড়ি কিনতে ইন্ডিয়াতে আসা, ঈদের বাজার করতে ইন্ডিয়াতে আসা, দে নিড ইন্ডিয়া। এবং এটার মারুফ ভাই সব থেকে বড় প্রমাণ কি জানেন? আমরা এটা প্রমাণ হাতে নাতে পেয়েছি। যেই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া খুলে দিয়েছে, যে আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে ইন এ ম্যাটার অফ 2 days। সহজ কথা নাকি? দীনেশ ত্রিবেদীর তো অবস্থা কাইল হয়ে যাচ্ছে। মানে আমাদের এমবেসিতে কটা লোক থাকে? একটা এমবেসিতে আপনি বলুন না কটা লোক থাকে? তো তাদের পক্ষে 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন, যেখানে অন্য সব রাষ্ট্রে ভারতের এমবেসিতে দিনে 50টা অ্যাপ্লিকেশন পড়ে কিনা সন্দেহ, সেখানে 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন, মানে দীনেশ ত্রিবেদীর তো এমনি টাক মাথা, যা 2-4টে চুল আছে সেগুলিও উঠে যাওয়ার কথা। তো যাই হোক, এর জন্য আমাদের একটা কনসিডার্ড ওপিনিয়ন যে কমন পিপুল অফ বাংলাদেশ, সাধারণ মানুষ একদম ইন্ডিয়ার বিরোধিতা চায় না। তারা জানে যে পেঁয়াজ মরিচ না গেলে এখান থেকে তাদের দাম বাড়বে, এক হালি লেবু 100 টাকার উপরে দাম উঠবে। হ্যাঁ, তেল না গেলে, ডিজেল না গেলে, বিদ্যুৎ না গেলে কি অবস্থা হবে আপনি বোঝেন। এবং শিল্পপতিরাও যদি ইন্ডিয়া থেকে পাওয়ার না যায়, পাওয়ারের কি অবস্থা, গ্যাস স্টেশন কি অবস্থা। আর এদিকে খলিল সাহেব কলার তুলে মাস্তানি করছেন, আর ওনার জ্বালানি মন্ত্রী আমাদের কাছে আরো ডিজেল দেওয়া চাইছে। মামাবাড়ির আবদার আর কি, যে ডিজেল আমরা কষ্ট করে রাশিয়া থেকে আনবো, এনে ওই ক্রুড অয়েল প্রসেসিং করব, ট্রাম্প সাহেবের রক্তচক্ষু মানে উপেক্ষা করে, এবং ট্রাম্প সাহেব তার জন্য আমাদের উপর 100% ট্যারিফ বসাবে। আর এইটাকে রিফাইন করে আমরা বাংলাদেশে এমন সরকারের যে আমার সাথে গোলমাল করছে। এখানে মুশকিলটা হয়ে গেছে কি জানেন? যে ওই কমন পিপল অফ বাংলাদেশ শুড নট সাফার, এদের কথা ভেবে ওই ভিসা খুলেছে, সব খোলা হয়েছে। হ্যাঁ, যদিও গভর্নমেন্টের সাথে সেরকম র্যাপ্রোসমা কিছু হয়নি। এই জায়গাতে একটা লেভেলের পরে তো রিয়াকশন হয়। এইটা যদি হয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার মানে রিসেট বাটন করবে না, ওই ইউনুসের রিসেটেই থাকবে, এবং এই খলিল টলিলরা এইসব বদমাইশি করবে, we have 20 different cards to play against Bangladesh. We don't want to play it because it will affect the common people. সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ আমরা এটা জানি, এটা আমার কথা শুধু না, আমার তো ধরুন একটা আলাদা সেন্টিমেন্টের ব্যাপার আছে, আমিও কুমিল্লার ছেলে বেসিক্যালি, কিন্তু আমাদের গভর্নমেন্টেরও এটা যে বদমাইশ হচ্ছে এই মানে যে মানে বাংলাদেশের এই যে এলিট একটা শ্রেণী আছে না, দে সেল দেমসেলস টু দ্য হাইয়েস্ট বিডার। হ্যাঁ, তো আমেরিকার কাছে বিক্রি হবে, এর কাছে বিক্রি হবে, খলিল টাইপের মালগুলো, বুঝতে পারছেন? এরা এইসব খেলাধুলো করে, ইংরেজি শিখেছে, এরা এইসব খেলাধুলো। কমন পিপল অফ বাংলাদেশ, দে আর নট এনিমিজ অফ ইন্ডিয়া, এটা আমরা জানি, কিন্তু সরকার এরা চালাচ্ছে। আর তারেক রহমানের প্রবলেমটা হচ্ছে কি জানেন? তারেক রহমান ইজ এন ইনডিসাইসিভ ফেলো। ও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ও একবার এটা বললে এটা করছে, একবার এইভাবে তো সরকার চলে না। হি ইজ কমপ্লিটলি ফেলিং ইন গভর্নেন্স। রাষ্ট্র চালাতে চরম ভাবে ব্যর্থ হচ্ছে, এবং তার মূল কারণ হচ্ছে এই পেছন থেকে এইসব গোলমালগুলি। ফলে বাংলাদেশ ইজ ইন ভেরি ব্যাড শেপ। এবং একটা স্টেজে ইন্ডিয়া, আর এখানে আরেকটা ব্যাপার আছে, ইন্ডিয়া যে জিনিসটা বারবার বলার চেষ্টা করছে, তোমরা আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, এই খলিল টলিল এটা কিছুতে হতে দেবে না, কেন ইটস এন আমেরিকান এজেন্ডা, যে আওয়ামী লীগকে মাঠে নামতে দিও না। তো এই জায়গাতে আরো গন্ডগোলটা বাড়বে। এরপরে আমাদের হাতে কি অপশন থাকবে বলুন? এরপরে আওয়ামী লীগের আজকেও দেখুন না, ওই মেরে ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে রাখছে প্রত্যেকটা জায়গাতে। শহীদ মিনারের সাথে ঝুলে রাখছে। এই জিনিস কতদিন আমরা করবো? আওয়ামী লীগের লোকজন তো কান্নাকাটি করছে, আমাদের এসে বলছে যে আমাদের কিছু দাও, তো আমরা গিয়ে যুদ্ধ করি। আবার এই যেটা 71-এর পরিস্থিতি, এরপরে মানে এইসব বদমাইশি করে খলিল সাহেবরা এমন একটা অবস্থা করছে না, এরপরে কিন্তু আমাদের ওই বালুচিস্তানে কালকে জানেন তো ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করবে এরা। তো ওই টাইপের একটা কিছু আমাদের আরেকটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার আমাদের 1 লক্ষ আওয়ামী লীগ ক্যাডারের হাতে বন্দুক তুলে দিতে হবে। হ্যাঁ, সরকার তো চালাচ্ছে একদিকে খলিল, আর আরেকদিকে কিছু ওই ব্লগার বদমাইশগুলি ওই আমেরিকান ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসির টাকা পয়সা পায়। ওই কেউ প্যারিসে, কেউ আমেরিকাতে বসে লম্ব দেয়। এরা হইচই করবে, এরা তো এমনি হইচই করবে। এরা তো 2 বেলাই সব মানে যে ভারত এই করছে, ভারত সেই করছে, ভারত বাংলাদেশকে দখল করতে চাইছে। আরে মিয়া,
বাংলাদেশকে ভারত দখল করলে 130 থেকে 40টা বাঙালি এমপি হবে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবে না, রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হবে। তো ভারতের নেতারা এত ছাগল না, তারা বাংলাদেশকে ফ্রেন্ডলি বাংলাদেশ চায়, they don't want Bangladesh to be part of India because Bangladesh is not Sikkim. Sikkim sends one parliament MP to Indian parliament. Bangladesh will send, আপনি একটা কথা মারুফ ভাই, you understand this very well. হ্যাঁ, একটা ডেমোক্রেসি ইজ এ গেম অফ নাম্বারস। তো আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 8 কোটি হয়ে 42টা এমপি হয় ইন্ডিয়ান পার্লামেন্টে, বাংলাদেশের পপুলেশন 17-18 কোটি, তো ডাবল হবে। তার মানে 84, ধরেন প্রায় 90-এর কাছাকাছি বাংলাদেশের থেকে এমপি হবে, এই বাংলার থেকে 40-42, ত্রিপুরা আসাম মিলিয়ে আরো 5-6টা, মানে অলমোস্ট 140 থেকে 50টা বাঙালি এমপি, টোটাল 600 মেম্বার হাউসে, মানে 1/4 অফ এমপিস ইন ইন্ডিয়ান পার্লামেন্ট উইল বি বেঙ্গলিস। সহজ কথা নাকি মশাই? এটা কোন লিডার ইন্ডিয়ার চাইবে? ভাগত আমাদের এইসব কারণে করা হয়েছে, তাই জন্য এসব আজে বাজে কথা এরা বলে ইন্ডিয়া আমাকে দখল করতে চায়, ইন্ডিয়া আমাদের নিয়ে নেবে, এইসব আজে বাজে এগুলি ফালতু। কিন্তু এখন তো মনে হচ্ছে যে শেখ হাসিনাই মূলত মূল হেডেক, তারা শেখ হাসিনাকে কেন ভারত সরকার কথা বলতে দিল, এইটাই হচ্ছে তাদের মূল না না, এটা তো অজুহাত করছে। শুনুন, তারেক রহমান নিজে অনলাইন থেকে নিজের পার্টি পরিচালনা করেছে দীর্ঘ 17 বছর ধরে। উনি যখন ইউকে থেকে বসে এখানে অনলাইনে পার্টিকে অ্যাড্রেস করছেন, পার্টি ক্যাডারদের অ্যাড্রেস করছেন, ওরা নিজেরাই বলেছে যে আমরা নানা এইসব এনসিপি আন্দোলন শুধু একা করেনি, আমরাও আন্দোলনের মধ্যে। তার মানে কি বিদেশে বসে থেকে এই অনলাইন দিয়েই তো এখানে আন্দোলন পরিচালনা করেছে। সালাউদ্দিন সাহেব নিজেও বলেছে। তো সালাউদ্দিন শিলংয়ে বসে পার্টির সাথে অনলাইনে যোগাযোগ রাখছে, সেটা জায়েজ। তারেক সাহেব ইউকে থেকে বসে যোগাযোগ রাখছে, সেটা জায়েজ। আর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা কোনো আন্দোলনের ডাক দিয়েছে? শেখ হাসিনা শুধু বলেছে যে আমাদের পার্টির উপর থেকে ব্যানটা তোলো, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো, আর এই আজে বাজে মামলা যেগুলি ভুয়ো মামলা দিয়ে রেখেছে ওগুলি তুলে নাও। শি হ্যাজ রেইজড সাম ডিমান্ডস। তাকে নিয়ে এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে সে বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ে স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়ের সুরেশ কালরা তখন শিলং স্টেশনে পায়ে ধরছে রীতিমতো যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। তাহলে একটা জিনিস মারুফ ভাই আপনি জানেন, ভারতে ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, আপনি যদি ট্রেস পাস করে আমার এরিয়াতে টেরিটরিতে ঢোকেন উইদাউট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস, পাসপোর্ট ভিসা ছাড়া, আপনার বড় জোর কত শাস্তি হবে? 6 মান্থস, 6 মাস, তারপর তো আপনাকে পুশব্যাক করে দেবে। ইউ আর বাংলাদেশি, গো ব্যাক টু বাংলাদেশ, 6 মহিনা জেল হো গিয়া, अभी वापस जाओ। It is on his request, don't send me back, they will kill me. সেই সময় হয়তো ওকে থ্রেট করেছিল, ভেবেছে ওর ইলিয়াস আলীর অবস্থা হবে। যাই হোক, পায়ে ধরেছে আমাদের লোকজন, আজকে ব্রহ্মলম্ব কথা বলছে। হ্যাঁ, আওয়ামী লীগ দফন হয়ে গেছে, তো আওয়ামী লীগ দফন হয়ে গেছে, আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো না, তারপরে ইলেকশন ফেস করো, বাপের ব্যাটা হইলে ফেস করো, দেখবো কত ভাবে গুড ব্যাট জোর আছে। এগুলি বলে লাভ নেই, এরা সব অনেক বিগ বিগ টক এরা করে। হ্যাঁ, এদিকে মানে মাস্টারি করছে ইন্ডিয়ার সাথে, আর এদিকে বলছে আমাকে ডিজেল দাও। হ্যাঁ, কালকে বিদ্যুৎটা বন্ধ করি, আদানি সাহেবের এখান থেকে বিদ্যুৎটা বন্ধ, কয়টা গার্মেন্ট ফ্যাক্টরি চলে আমরা দেখবো। শোনে, শেখ হাসিনা একটা জিনিস খুব ভালো বুঝতেন, যে ভারত এমন একটা রাষ্ট্র, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখলে এবং একটু ভালো ভালো কথা বললে ইন্ডিয়া থেকে অনেক কিছু পাওয়া যায়। এই যে গার্মেন্ট মালিকরা, আমার গার্মেন্ট মালিক অনেক বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, আমার ছোট বোন আছে, তার 4টে ফ্যাক্টরি। তারা বলে যে ভারত শেখ হাসিনার আমলে যে আমাদের সুযোগটা দিয়েছিল, আমাদের বন্দর টন্দর খুব লিমিটেড, এক্সপোর্ট করার জন্য আমাদের প্রোডাক্ট ভারতের বন্দর দিয়ে এক্সপোর্ট হইতো, ভারতের বিমানবন্দর এবং নৌ বন্দর দিয়ে এক্সপোর্ট হইতো কলকাতায়। এতে করে ওরা শিডিউল মেনটেন করতে পারে, কারণ ফরেন বায়ার আপনি জানেন, আপনিও বিদেশে থাকেন, যে এরা আপনার ওই শিডিউলের মধ্যে যদি আপনি সাপ্লাই না করেন আপনাকে আর অর্ডার দেবে না, অন্য কোনো দেশের কাছে চলে যাবে। ওয়াই বাংলাদেশ, দে উইল গো টু কম্বোডিয়া। হ্যাঁ, বাংলাদেশ যেমন জামা কাপড় তৈরি করে, আমি তো এই যে আমার শর্টস পরে আছি এখন, ইটস মেড ইন কম্বোডিয়া, দে উইল গো টু কম্বোডিয়া, দে উইল গো টু ভিয়েতনাম। এই জায়গাতে কম্পিটিশনে টিকে থাকার জন্য এক্সপোর্ট ফেসিলিটিস, দ্যাট ইজ ইউর পোর্ট, এই ইনফ্রাস্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে ইনঅ্যাডিকুয়েট। বাংলাদেশের ইকোনমি যেভাবে গ্রো করছে সেভাবে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার গ্রো করে।
তো এইসব সুযোগ সুবিধা আমরা দিতাম। শেখ হাসিনা আমাদের সাথে একটু বইনজি টয়েনজি একটু ভালো সম্পর্ক রেখে উনি কিন্তু বাংলাদেশের জন্য মানে যিনি মানে সুবিধা আদায় করার ক্ষেত্রে উনি কিন্তু মানে উনি শি ওয়াজ ভেরি গুড অ্যাট দ্যাট। মানে একটু ভালো কথা টথা বলেই মোদিকে বলবে ভাই সাহেব ইয়ে আমকো কর দিজিয়ে। তো এখন ইউনুস সাহেব এই মাস্টারিটা করে ইন্ডিয়া এটা বন্ধ করে দিছে। আপনি গার্মেন্ট মালিকদের কাছে গিয়ে খবর নিয়ে দেখেন প্রায় মধুসূদন যে এখন তো শুধু চিটাগাং বন্ধ, চিটাগাং দিয়ে কত জিনিস মানে চিটাগাং ক্লিয়ারলি ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি। তার মধ্যে আবার এই চিটাগাং বন্দরে কাজ হবে, এই হবে, ওগুলি কি ওই কুয়েত এই দুবাইয়ের কোম্পানির হাতে তুলে দেবে ডিপি ওয়ার্ল্ড বলে। সব তো টাকা পয়সা করার জন্য দেশ বেঁচে দেওয়া পার্টি না। বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? আই হ্যাভ টোটাল সিম্প্যাথি ফর দ্য কমন পিপল অফ বাংলাদেশ। দে আর স্ট্রেট অ্যান্ড সিম্পল। এলিটটা হচ্ছে অত্যন্ত করাপ। হ্যাঁ, এই গুলশান ক্লাব, ঢাকা ক্লাব পার্টি মানে এই হারামজাদা হয়েছে এরা। দে আর দ্য রিয়েল স্কাউন্ডারস। এরা খালি দে নো হাউ টু সেল টু দ্য হাইয়েস্ট বিডার। তো এখানে যাই হোক, সম্পর্কটা এখনো নর্মালাইজেশনের দিকে যাচ্ছে না এবং চ্যানেল খোলা আছে, এখনো খোলা আছে। ইন্টেলিজেন্স চ্যানেল ইজ অলসো ওপেন। কিন্তু এই খলিল টলিলটা প্রাইমারিলি দেয়ার আর সাম ডিস্টার্বিং এলিমেন্টস যারা এই ব্যাপারগুলি সমস্যা তৈরি করতেছে। আমি একটা প্রশ্ন একটু করতে চাই আপনার কাছ থেকে, শুনতে চাই, মানুষকে একটু শোনাতে চাই। অনেকে বলছেন যে এই খলিলুর রহমানের মতো আজকে তিনি যা বললেন, যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসাবে ইনভাইট করেন নাই, করেছেন বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। তো যদি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমেই ওনাকে ইনভাইট করা হয়েছে, সেটা তো সেটা বলেছেন যে সেটা ওপেন আছে, এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু ওনারা যে ইস্যুটা বাংলাদেশের মানুষকে বুঝাতে চায় যে যেহেতু বিমস্টেক এই ব্রিক্স এর সম্মেলনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করে নাই, তার মানে মোদী সরকারের অন্য কোনো হিডেন কিছু আছে। তো আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে উনি বাংলাদেশ তো ব্রিক্স এর মেম্বার এখনো হয়নি, তাকে কিভাবে বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে হোস্টরা ইনভাইট করতে পারতেন, সেটা এখতিয়ার ছিল কিনা এক। আর যদি প্রধানমন্ত্রী হিসেবে এই সিচুয়েশনের মধ্যে, ভূ রাজনৈতিক এই সিচুয়েশনের মধ্যে তারেক রহমানকে ইনভাইট করাও হতো, তার কি পরিবর্তন হতো কিনা, তিনি তাতে একদম সুরসুর করে অ্যাটেন্ড করতেন কিনা, আপনি কি বলবেন? আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার হয়ে বলছি, এগুলি তো ইচ্ছা করে মানে ওই বলে না যে প্যাঁচ লাগানোর জন্য লাগাইতেছে। বিমস্টেক এর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ। এই ব্রিক্স এর এটা ডিসাইডেড পারপাস যে তারা গ্রুপিংটাকে আরো বড় করবে। অরিজিনালি মারুফ ভাই ব্রিক্স ওয়াজ 5 কান্ট্রিজ, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এন এস ফর সাউথ আফ্রিকা। এটা থেকে আজকে 11টা গেছে, মানে এই ইন্দোনেশিয়া সব। আমরা এই যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক সাহেবকে কেন ডাকা হয়েছে জানেন? The whole idea is to get other countries of BIMSTEC, some of whom are economically doing very well, like Thailand, doing very well. Sri Lanka, which has recovered. বাংলাদেশের থেকে খারাপ অবস্থা ছিল শ্রীলঙ্কার, আজকে শ্রীলঙ্কা কতটা রিকভার করছে, বাংলাদেশ দিন দিন আরো খারাপ অবস্থায় গেছে। তো দ্য আইডিয়া অফ ইনভাইটিং তারেক সাহেব, এটার কারণটা কি? যে তারেক সাহেবকে প্রাইম মিনিস্টার হিসেবে আমরা ইনভাইট করছি, উনি মানে ওনার ফরেন অফিস এটাতে কোনো জবাব দিতেছে। আমরা আমাদের মানে ফরেন মিনিস্ট্রির একটা ধারণা হয়েছে যে হয়তো তারেক সাহেব এখানে দেশের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা ইকোসিস্টেম, এটার ভয়ে ইন্ডিয়াতে আসতেছে না, বা এটা মানে কোনো নতুন করে বিতর্কে এড়ানোর জন্য আসতেছে না। সো উই ডিসাইডেড টু ইনভাইট হিম এজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক, সো দ্যাট হি উইল কাম ফর এ মাল্টিল্যাটারাল মিটিং। সাইড লাইনে এটা করবে, এটা করলেও প্যাঁচ, এটা করলেও প্যাঁচ। এখন প্যাঁচ দেওয়া যদি খলিল সাহেবের উদ্দেশ্য হয় না, উই নো হাউ টু ডিল উইথ হিম। ওর আমেরিকান চাচা কিন্তু ওকে ইয়ে করতে পারবে না। We know how to deal with him. In General Assembly will make his life very difficult. কেন জানেন? ব্রিক্স এর মধ্যে 2-3টা মেজর পাওয়ার, ইন্ডিয়া থেকেও বেশি, রাশিয়া এন্ড চায়না, এবং এরা সবাই কিন্তু আজকে ট্রাম্প সাহেবের কারণে আমেরিকার সাথে একটা মানে যেটাকে আমরা কাঁচা বাংলায় পূর্ব বাংলার ভাষায় বলি লাগালাগির জন্য প্রস্তুত। আসো মিয়া তোমারও বুঝে নেব। খলিল সাহেব শুধু ওই আমেরিকার দালালি করে, কিন্তু হি ইজ গোয়িং টু বি দ্য ইন জেনারেল অ্যাসেম্বলি এন্ড উই নো হাউ টু টেক হ্যান্ডেলিং। এখানে উনি এইটা করতেছেন, মানে এইটা করলো প্যাঁচ, ওইটা করলো প্যাঁচ, এরকম একটা ব্যাপার। তোমাকে প্রধানমন্ত্রী হিসেবে তো তাকে ইনভাইট করাই হয়েছে, তো সেকেন্ড টাইম আবার প্রধানমন্ত্রী হিসেবে কেন ইনভাইট করা হবে? অ্যাজ চেয়ারম্যান অফ বিমস্টেক, সো দ্যাট উই আর গেটিং অ্যানাদার গ্রুপিং ইনটু দিস। এটাকে বলে পলিটিক্স অফ এগ্রিগেশন, যে ইউ এগ্রিগেট, ইউ ক্রিয়েট, ইউ ব্রিং মোর পিপল ইনটু দ্য গ্রুপিং, বিকজ ব্রিক্স এর এটা অ্যাম্বিশন
ব্রিক্স এর এটা ডিসাইডেড অ্যাম্বিশন রাশিয়া, চায়না, ইন্ডিয়া, যে আমরা আরো বেশি বেশি করে রাইজিং ইকোনমিদের এখানে আনবো। দিস উইল বি এ প্ল্যাটফর্ম ফর রাইজিং ইকোনমি। এবং ব্রিক্স এর কিন্তু একটা ডিজায়ার আছে, যেটা আমেরিকা ভয় পাইতেছে এবং আমেরিকা এই গ্রুপিংটাকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। They are the main, one of the main agenda of BRICS is BRICS currency. We'll stop trading in dollar. তাহলে আমেরিকার এই যত মাস্তানি ট্রাম্প সাহেবের না হাওয়ার মতো খাওয়া হয়ে যাবে। তাদের একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে ডলার ইজ দ্য কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। উই আর গোয়িং টু গেট অ্যাওয়ে ফ্রম দ্যাট। চাইনিজরা অলরেডি এটা। তো এখন এখানে এর জন্য আমাদের তো বুঝতে অসুবিধা হয় না যে হঠাৎ করে সিআইএ এর বড় অফিসার জেনারেল হ্যামিল্টন, তারপরে সার্জিও গোর, হ্যাঁ, ম্যালকম ডিক, and then finally the Pacific Fleet এর যে কমান্ডার অ্যাডমিরাল কোয়েলা। Why so many American visitors in 7 or 8 days going to Bangladesh? এদের একটাই পারপাস, বাংলাদেশকে আর্ম টুইস্ট করে ডোন্ট গো টু ব্রিক্স। ইউ ওয়েন্ট টু চায়না, ব্যাড এনাফ। নাও ইউ গো টু ব্রিক্স, ইটস চাইনিজ ডিজাইন। তো ভালো কথা, তারেক সাহেব, একটা জিনিস তারেক সাহেবকে মাথায় রাখতে হবে, ব্রিক্সে উনি যদি না আসেন, চায়না উইল সি ইট অ্যাজ আমেরিকান প্রেশার ওয়ার্কিং অন বাংলাদেশ। চায়না এই যে $9 বিলিয়ন ডলারের প্রজেক্টের কথা বলছে, একটা প্রজেক্ট করবে না। আমি চাইনিজদের জানি, আমি কলকাতা কমিক ফোরামে দীর্ঘ 10 বছর ছিলাম, তারপর তো আমাদের সাথে বর্ডারে গন্ডগোলের ফলে এটা বন্ধ হয়ে, ইট ওয়াজ ট্র্যাক টু ডিপ্লোসি। চাইনিজরা কি বলবে জানেন? আমি আপনাকে লিখে দিই আজকে, আমি আপনার এই শোতে বলতেছি, আপনি মিলাই নিয়ে, কি ম্যান, ইফ ইউ আর নট কামিং টু ব্রিক্স, if you are not extending that China-Myanmar corridor into Bangladesh, we cannot invest. What is the guarantee? We cannot invest. ওরা তো আমেরিকার মতো ওই মাস্টানি করে না, ওই খালা জাহাঙ্গীর এই শালার পুত্রে আলগি দিয়ে নিয়ে এইসব করে না। হ্যাঁ, ওরা যেটা করবে, আমি তোমার এখানে ইনভেস্ট করতে পারবো না। তো ইনভেস্ট যদি চায়না $9 বিলিয়ন করে, 1% কাটমানি হইলেও তো $9 মিলিয়ন। এগুলি কি বড় বড় রাজপুরুষদের দরকার নাই নাকি বাংলাদেশে? কেন এইসব করে? আমরা তো জানি how political corruption works in Bangladesh, okay? হ্যাঁ, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি রিপোর্ট সবই জানা, আপনাদেরও জানা, সবারই জানা। তো এই জায়গাতে কিন্তু তারেক সাহেব ওই যে সুপারি কাটারছে জাতির মধ্যে পড়ছে, বুঝছেন? এইদিকেও ভেজাল, এদিকেও ভেজাল, এইদিকে একবারটা চাকু ধরে বসে আছে, এদিকে একবারটা চাকু ধরে বসে আছে। তো এইটা যদি না করে, উনি ব্রিক্সে না আসেন, দিস উইল বি এ সিগন্যাল, ইন্ডিয়া তো যা হওয়ার হচ্ছে বুঝে নেবে। ইট উইল অলসো এ সিগন্যাল, এটা রাশিয়াও রূপপুর প্রজেক্ট, ওই যে পারমাণবিক কতটা কি করবে, কারণ রাশিয়ারও এখন নিজের সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যাও আছে, সবকিছুই আছে। তো এইটা রাশিয়া কতটুকু কি করবে, আর চাইনিজরা ওই $9 বিলিয়ন 12টা প্রজেক্ট একটাও ইমপ্লিমেন্ট করবে না। আমার থেকে আপনি লিখবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বেশ কিছু কথা বললেন।